আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক জনাব মোস্তফা ফিরোজ। জনাব মোস্তফা ফিরোজ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব মোস্তফা ফিরোজ, আপনি আজকে সকাল থেকে তো নির্বাচনী একটা বেশ সরগরম পরিস্থিতি দেখলাম আমরা। আমি নিজেও সকালে বাইরে গিয়েছিলাম, আহ সকালে একটা টক শো ছিল, ওখানে গিয়েছিলাম। যাওয়ার পথে দেখলাম যে ভোট কেন্দ্রের সামনে যে প্রচন্ড ভিড়, সেটা কিন্তু আমি দেখিনি। আহ আপনার কি অভিজ্ঞতা? আপনি নিশ্চয়ই ভোট দিয়েছেন। হ্যাঁ, আমি যে আহ, এই লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয় জি। এখানে ভোট দিতে গেলাম। তো আমি একদম স্ট্রেট, মানে কোনো লাইন ছাড়াই ঢুকে পড়তে পারলাম আমার বুথে। আবার কোনো কোনো বুথে, ওই স্কুলের কোনো কোনো বুথে আবার লাইন দেখলাম, বিশেষ করে মহিলাদের, নারী ভোটারদের লাইন দেখলাম। তবে একেবারে যে খুব উপচে পড়া তেমনটা মনে হলো না, এবং পরিবেশ খুব শান্তিপূর্ণ। সেনাবাহিনীর টহল, পুলিশ সব মিলায় আহ নিরাপত্তাটা অন্তত নিশ্চিত। এরকম নিরাপত্তা ব্যবস্থায় আরো ভোটার হওয়ার কথা। এখন জানি না তারা সকাল সকাল অনেকে ভোট দিয়ে চলে গেল কিনা। নাকি এমনটি কি হতে পারে যে ঢাকা শহর তো আপনি গত 2 দিন ধরেই দেখছেন, হ্যাঁ, হ্যাঁ। ঢাকা শহরে মানুষের উপস্থিতি একটু কম, তো এরা কি দাঁড়িয়ে হ্যাঁ, যাচ্ছে? হ্যাঁ, অনেক অনেক অনেকে বাড়ি গেছে। আসলে আমাদের তো ভোটের ব্যাপারে তো আগ্রহটা অনেক আগে নষ্ট হয়ে গেছে। তো অনেকে এই ছুটিটা কাজে লাগাচ্ছে, কেউ ভোটার হোক বা না হোক, তারা মানে আহ ছুটিটা ভোগ করতে চলে গেছে। আবার অনেকে হয়তো ভোটার গ্রামে, এখানে না, সে কারণে চলে গেছে। ভোট কেন্দ্রের সামনে আপনার আশেপাশে রাস্তাতে যে আপনার বিভিন্ন প্রার্থীদের যে একটা ক্যাম্প হয় ছোটখাটো, যে ক্যাম্পের মধ্যে মানুষ যে তাদের নাম্বার গুলি সংগ্রহ করে, আপনি এরকম হুম। মানে কয়জন প্রার্থীর ক্যাম্প দেখেছেন? আমি দুইটাই দেখলাম, একটা ধানের শীষ আর একটা হচ্ছে দাঁড়িপাল্লা। কিন্তু প্রার্থী তো অনেক ছিল। হ্যাঁ, প্রার্থী অনেক ছিল। আমি আর অন্য কোনো প্রার্থীদের মানে দেখলাম না, মানে তৎপরতা দেখলাম না, মানে কোনো বুথও দেখলাম না। এবং যে বুথ গুলো দেখলাম, ধানের শীষ বা ওই আহ, দাঁড়িপাল্লা, তারাও জি। মনে হলো যেন নিষ্ক্রিয়, মানে খুব একটা যে তাদের কোনো কর্মকাণ্ড আছে, কাজ আছে, আমার কাছে মনে হলো না। মানে সেখানে আপনি কোনো উপচে পড়া ভিড় দেখেন নাই যে ওই যে সিরিয়াল হুম। নাম্বারটা নেওয়ার জন্য বুথ কোন হ্যাঁ, কোন হ্যাঁ। কোন আসনে হবে, কোন রুমে হবে, এরকম কোন মানে দেখেন নাই, ভিড় দেখেন নাই কখনো? আহ আমি আসলে একদম মানে এক ধরনের শূন্য অবস্থা দেখলাম। হ্যাঁ, শূন্য পরিস্থিতি দেখলাম, মানে ওইরকম কোনো ভিড়ভাট্টা দেখলাম না আর কি। একটু অবাকই কিন্তু দেখেন লাগলো। আপনি তিনটা প্রহসনের নির্বাচন, যেগুলো আমরা বলি 14, হ্যাঁ, 24 এবং 18, এই যে তিনটা নির্বাচন, এই তিনটা নির্বাচনের পর অনেকে মানুষ কিন্তু বলেছিল তারা ভোট দিতে পারে নাই, জীবনে প্রথম ভোট দিবে, বা এই জীবনে প্রথম ভোট দেওয়ার যে আগ্রহ থাকার কথা, সেরকম কিছু দেখেছেন কিনা আপনি? এবং না, সেই বয়সে সেটা খুব বেশি ভিড় দেখেছেন? না। আমি সেটা অন্তত আমার এই কেন্দ্রে দেখিনি। এখন সারা ঢাকা শহর আমার ঘোরা হয়নি, তবে আমার স্টাফ ইকবাল, সেও বললো যে একদম ফাঁকা দেখছে তার আহ, ধানমন্ডির একটা কেন্দ্রে, সেও সেটা দেখেছে। এই চিত্রটা হয়তো রাজধানীতে আমার মনে হচ্ছে, বিশেষ করে একদম শহর এলাকায়, আবার হয়তো পাশের এগুলি একটু পুরান ঢাকার দিকে বা সাইডের শহরতলি, সেসব জায়গায় হয়তো চিত্রটা ভিন্ন কিনা আমি জানি না। তবে কেউ কেউ বলেছে আমার পরিচিত, তারা বেশ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে তাদের কষ্ট হয়েছে সকালবেলার দিকে। পুরান ঢাকায়? পুরান পুরান ঢাকা ঢাকায়? থেকে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তবে ওইটা কয়টার মিশ্র সময়? আছে, মানে তবে আওয়াজ, যে এরকম আওয়াজ ছিল যে একেবারে টইটম্বুর অবস্থা হবে, ভোট 70% পার হবে, হ্যাঁ, আমার মনে হয় না সেরকম। এটা যদি টেনে টুনে 50% হয়, আমার মনে হয় যে সেটাই অনেক, এখন যে পরিস্থিতি। 50% ভোট তো হয়েছিল 91-এর কথা, 91-এর ভোটের কথা নিশ্চয়ই আপনার মনে আছে। তখন যে উৎসাহ 91, উদ্দীপনা ছিল, কত কত ছিল 91-এ? 91-এ ছিল 51%।
51, তাহলে তো 51% আসাটাও কঠিন হয়ে যাবে যদি রিয়েল ভোট হয়। তাহলে ধরে নিতে হবে 40-45 আচ্ছা আচ্ছা আচ্ছা। এরকম কাছাকাছি যাইতে পারলে। নতুন একটা ব্যালট পেলেন, এটাতে আপনার 91-এ তো ধরেন আওয়ামী লীগ ছিল, এবার তো আওয়ামী লীগ নেই, তাই না? তো এখন এবার আওয়ামী লীগ ছাড়া ভোট হচ্ছে। এটা যতই বলি না কেন, বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য নৌকা ধারে শেষ। কোনো একটা অংশ যদি না থাকে তাহলে সেই ভোটের আর থাকে না। ঢাকায় দেখেন না, মোহামেডান আবাহনী, আপনি মোহামেডানের সাথে যদি ভিক্টোরিয়ার ফাইনাল খেলাও দেন জমবে না, আবার আবাহনীর সাথে যদি ফকরের পুলে দেন জমবে না। বিশ্বকাপে দেখেন এই যে যতই থাকুক, নিউজিল্যান্ড থাকুক, পাকিস্তান ভারত না থাকলে আর জমে না। এবার পাকিস্তান খেলবে না বলে হাহাকার, পায়ে ধরে পরে তাদেরকে নিয়ে আসতে হলো। বাংলাদেশের বিসিবির সভাপতিকে উড়াই নিয়ে পাকিস্তানে নিয়ে যে একটা বুঝ দিয়ে পাকিস্তানকে রাজি করানো হলো, তাই না? তো ট্রেন্ড এটা, এই ট্রেন্ড কি আপনি মানে ভাঙার চেষ্টা করছে তো শেখ হাসিনা, কম না, তাই না? বলেন, যেরকম ভোট হলো, আপনার কি মনে হয় যে এই ভোট গোনার জন্য মানে দীর্ঘ সময় লাগা উচিত? না, এটা তারেক রহমানও কিন্তু একটু আগে দেখলাম স্ক্রলে যাচ্ছে যে ভোট গণনা শেষ করতে বেশি সময় লাগার কথা না। এটা আমার ধারণা তো 9টা-10টার মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, কারণ 4:30টায় ভোট শেষ হওয়ার সাথে সাথে কাউন্ট শুরু হবে। এই কাউন্ট ধরেন 50% ভোট কাউন্ট করতে রাত 12টা, 1টা, 2টা প্রয়োজন। কারণ অনেক সময় হয় কি, আমি দেখেছি যে ধরেন 4টা, যে সময় ভোটের শেষ হয়, শেষ টাইম, সেই সময়ও ওই ক্যাম্পাসের মধ্যে প্রচুর লোক থাকে, ওই তাদের ভোট গ্রহণ করতে করতে কিন্তু 7টা-8টা বেজে যায়। কিন্তু এখন তো ক্যাম্পাসে অনেক লোক থাকার কোনো কারণে আমি দেখলাম না আজকে। কাজেই 4:30 মানে 4:30টার সময় তারা গোনা শুরু করতে পারবে বলে আমার ধারণা। হ্যাঁ হ্যাঁ, রাইট। না, 5টা থেকে, আপনি 5টার থেকে যদি গণনা শুরু করে মানে কি আর সময় লাগবে আর কি, আমি তো বুঝি না। কারণ এবার তো ধরেন প্রিজাইডিং অফিসার আছে, সহকারী প্রিজাইডিং অফিসার আছে, মানে অনেক কর্মকর্তা তো ভরপুর। হ্যাঁ, সেখানে সময় লাগার কথা না। আমরা আলোচনা শেষ করে, যেটা লম্বা আলোচনা করবো না আমরা, কিন্তু আমি আগে জানতে চাচ্ছি, আপনি তো মানে নতুন একটা অভিজ্ঞতা হলো আপনার রেফারেন্ডাম, মানে হা না ভোট নিয়ে, এটা নিয়ে আপনার প্রতিক্রিয়াটা একটু বলবেন। ব্যালটটা পাওয়ার পরে কি মনে হলো, কি করলেন? ব্যালটে আমি হাতেও ভোট দিইনি, নাতেও ভোট দিইনি, সত্যি কথা বলতে। আমি খালি পেপারটাই ঢুকে ফেলছি, কারণ এটা আমার কোনো রকম আগ্রহ নেই। বরং যদি আমাকে বলতো যে না তোমাকে ভোট দিতেই হবে, তাহলে হয়তো আমি নাতেই ভোট দিতাম। আমি আমার অভিজ্ঞতাটা প্রসঙ্গে শেয়ার করতে চাই। আমি ভোটটা পাবো, হা না ভোটটা পাবো, আমি কিন্তু এই জুলাই সনদে সবগুলি সনদ খুব মন দিয়ে পড়েছি। এটা অনেকে অত ধৈর্য ধারণ করেন, আমি ধৈর্য নিয়ে আমি পড়েছি, পরে আবার মিলাইছি, অমুক তমুক সবকিছু করছি। করার পর আমার কাছে মনে হয়েছে এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমি খুব পছন্দ করি, আবার অনেকগুলি বিষয় আছে যেগুলো আমি পছন্দ করি না, অথবা আমি মনে করি বাস্তবায়নযোগ্য নয়। আমি কি করবো, তখন আমি দুইটার মধ্যে সিল মেরে দিয়ে আসছি। আমি হাতম চাই, অনেকগুলি জিনিস আমি চাই, ওইটা মনে করে হাতে মারছি। আর যেগুলো আমি চাই না সেগুলো মনে করেন নামতে পারছি। তাদের কি করবো বলেন? আপনি অনেক অনেক রসিক বলে এটা করছেন। আমার যদি এরকম থাকলো, রসবোধ থাকতো, তাহলে আমিও হয়তো তাই করতাম। এখন ওইটার ভাইকে কি আছে আমি বলতে পারবো না, ওটার ভাই কোথায় যেতে হবে, ওটা বাতিল, তারপরে আমি কোনোটাতেই দিলাম না, সেটাও বাতিল। একই জিনিস, তাহলে আপনারটা আমারটা শেষ পরিণতি কিন্তু একই। হ্যাঁ, ঘুরে ফিরে এক জায়গায় আমরা। জনাব মুস্তাফিজ, আজকে আপনি খুব ব্যস্ত দিন, আমি জানি আপনি প্রচুর কন্টেন্ট করবেন আজকে, নিশ্চয়ই ঘন্টায় ঘন্টায় আপনি করেন, এবং আমি দর্শকদেরও বলবো আপনারা মুস্তাফিজকে ফলো করেন, আপনারা ঘন্টায় ঘন্টায় আপডেট জানতে পারবেন। আজকে আমার আলোচনা এই পর্যন্ত শেষ করি। ভালো থাকবেন প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।